গাড়িটা কিছু ধাক্কা অ্যাক্সিডেন্ট? সামনেটা কিছু নেই ভাই গাড়িতে? আচ্ছা এটা তো ওই দিক চলে যাচ্ছে, আমি বাঁকাও সে ঘুরে যাবে এইদিকে। হরিণ, ওই দূরে হরিণ দেখতে পেয়েছি। তার উপদ্রবের জন্য এখানে মানুষের তার গলা কেটে নিয়েছিল, এরকম কিছু ব্যাপার আছে। এই মুখে যাওয়া যায়? হ্যাঁ আমি যাচ্ছি, টোটালি রিস্কি। ভূতের আড্ডা এখানে হয়। আমার মোটু রেডি আর আমিও রেডি। তো টাইটেল আর থাম্বনেল দেখে আশা করি বুঝে গেছো আজকে আমরা কোথায় যাচ্ছি। আজকে যাচ্ছি বিভূতিভূষণ অভয়ারণ্য, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অভয়ারণ্য। আর তার নাম হচ্ছে পারমাদন। হ্যাঁ পারমাদনই হবে। তো চলো, এখন ঘড়িতে প্রায় 9:10, অনেকটা লেট হয়ে গেছে। বাকি কথা হচ্ছে একদম রাইডে, চলো। এখন সকাল 9টা বাজে দেখে মনে হচ্ছে একটুকুনো, আমার তো মনে হচ্ছে 12টা বেজে গেছে ভাই। মানে 12টা বেজেও গেছে এবং কিছুদিন পরে 12টা বাজতেও চলেছি। মানে যা পরিমাণে রোদ গরম পড়ছে, এই এখন রোদের অবস্থা দেখো, প্রচণ্ড রোদ, প্রচণ্ড। এখানে রাস্তাটা সকালবেলায় মোটামুটি ফাঁকাই থাকে, ইকো পার্কের পাশের যে রাস্তাটা, কিন্তু স্পিড লিমিট আছে অনেকগুলো। ফুল ম্যাপ লাগিয়ে নিয়েছি। 11:45 দেখাচ্ছে আমার রিচিং টাইম, আর 2 ঘন্টা 32 মিনিট এখান থেকে। তো চলো দেখা যাক। আমি ভাবছি যে যেহেতু 11:45 হয়ে যাচ্ছে, লাঞ্চ করে ঢুকা গেলে দেখি। বিগত কদিন থেকেই একটু ব্যাক পেন হচ্ছে, কেন বুঝতে পারছি না। মানে ব্যাক পেনের কারণটা, মানে আমি তো রিসেন্টলি রাইড করিনি, এত রাইড যে খুব একটা কারণ হবে তা আমার মনে হয় না। আমার যতদূর মনে হয়, আমি যেখানে বসে এডিট করি, মানে বেডে বসে করি, আর স্টাডি টেবিল আছে, ঠিক আছে। তো সেই বেডটাতে ম্যাট্রেস আছে না, আমার খুব সম্ভবত ওই ম্যাট্রেসের জন্যই ব্যাক পেনটা হচ্ছে। আর মেটিওরের পোস্টারটাও তো একটু বেন্ড করে চালাতে হয়, একটু লং, একদম হাই লং রাইডের ক্ষেত্রে আমার ক্ষেত্রে একটু প্রবলেম হয়ে যাচ্ছে আর কি। প্লাস সাসপেনশনটাও অনেকটা স্টিফ, তো সেটাই আর কি। কিন্তু মেটিওরটাকে মানে কিছু করতেও পারবো না, জীবনের প্রথম গাড়ি, একদম আমাদের ফ্যামিলি মেম্বারের মতো। তাই এটা বিক্রি কথা ভাবলেই বুকটা ধড়াস করে ওঠে। আর এখন এই মুহূর্তে যে আরেকটা গাড়ি কিনা মেটিওর রেখে পড়ে, সেটাও কিন্তু সম্ভব একেবারেই নয়। মিডিল ক্লাস ফ্যামিলির পক্ষে দুটো বাইক রাখা, এটা একটা মানে বিরাট বড় চ্যালেঞ্জিং ব্যাপার, দুটো বাইককে মেনটেন করা। তবে এটা ঠিক যে তোমার লং রাইড, লং ট্যুরের ক্ষেত্রে অ্যাডভেঞ্চার ট্যুরার বেস্ট, বা অ্যাডভেঞ্চার বাইক বলতে পারো বেস্ট। আর একটা জিনিস বলে যাচ্ছিলাম, দেখলে তোমাদেরকে জিজ্ঞাসা করার ছিল যে এই মিটারের ক্যাপটা যেটা লাগিয়েছি নতুন মিটারে, সেটা ব্লগিং করার সময় থাকবে না খুলে দেবো বলো তো? এখন তোমার দেখতে অসুবিধা হচ্ছে, কারণ মিটারটা না দেখা গেলে সেই ফিলটা আসে না আর কি। এখন তো গাড়িটা চলছে, হাওয়াটা লাগছে, অতটা অসুবিধা হচ্ছে না। কিন্তু গাড়িটা একবার সিগন্যালে দাঁড়িয়ে গেলেই এত গরম লাগছে, এত রোদটা লাগছে, মানে অসহ্য রকম একদম। কোনোভাবেই আর এরপর থেকে এতটা লেটে বেরোনো যাবে না। এই রাস্তাটা সম্পূর্ণ আমার জন্য নতুন, আমি ফার্স্ট টাইম এখানে রাইড করছি। চারদিকে শুধু কনস্ট্রাকশন আর কনস্ট্রাকশনই হচ্ছে, সব একদম এদিক ওদিক করে, ওভারব্রিজ করে। তবু যদি জ্যাম কমানো যায়, শনি রবিবার একটু কম থাকে জ্যাম, আদারওয়াইজ অন্য ডেতে তুমি যদি এমনি অফিস টাইমে বেরো, ও ভাই মাথা খারাপ হয়ে যাবে তোমার, বিশ্বাস করো মাথা খারাপ হয়ে যাবে। তারপরে এই রোদে যতটা পারো ভোরে রাইড করো। মাঝে যেটা গরমের পিক টাইম, সেই পিক টাইমটা আমি বলবো কোথাওটা রেস্ট নিয়ে নাও। এটা কোনো হোটেল হোক, কোনো গাছের ছায়া হোক, রেস্ট নিয়ে নাও পিক টাইম কয়েক ঘন্টা। রোদ কমলে যেও। কী জানি কত কিলোমিটার এসেছি, তবে এখনও 93 কিলোমিটার বাকি। 2 ঘন্টা 12 মিনিট এখনও দেখাচ্ছে এখান থেকে আমরা এক্সপ্রেসওয়েতে উঠে যাব। আর একটু আগে যেয়ে পড়ি কল্যাণী এক্সপ্রেসওয়ে। ফার্স্ট টাইমের জন্য এক্সপ্রেসওয়েতে উঠছি। এখানে কাজের জন্য প্রচুর ডাইভারশন রয়েছে, দেখো গাড়ি এই মুখেই আসছে, তো একটু কেয়ারফুলি রাইড করতে হবে। হায়াবুসা গাড়িগুলোকে কী বলো তো, দেখতেছি বিরাট লাগে, মানে রাইডারের থেকে অনেক বেশি বড় সড়ো চওড়া লাগে, মনে কি একটা আসছে পুরো। কল্যাণী 35 এখান থেকে মধ্যমগ্রাম এই সাইডে। তো আমরা একদম সোজা এখন এক্সপ্রেসওয়েতে স্পিড নিয়ে নিয়েছি। লাইভে ফার্স্ট টাইম আমি কোনো এক্সপ্রেসওয়েতে বাইক চালাচ্ছি, লাইভে ফার্স্ট টাইম। যা রাস্তা, ও মানে এক্সপ্রেসওয়েতে চালানোর অভিজ্ঞতা সত্যিই অসাধারণ, একদম পুরো মাখন। এইটাই হচ্ছে এক্সপ্রেসওয়ে সবথেকে বেশি অ্যাডভান্টেজ, যে তোমার এই দু সাইডে পুরো ব্লক,
তোমার কোনো কিছু হঠাৎ করে ঢুকে যাওয়ার কোনো চান্স সেরকম নেই। কাকা একটু দেখে বেরো ভাই, এখানে গাড়ি সব একসাথে ছুটছে। কি জন্য ধরলো কি জানি, পুলিশে আটকাচ্ছে। এই যে এক্সপ্রেসওয়ে থেকে বেরিয়ে গেলাম, আসার সময় আবার দেখা হবে। এখানে গাছগুলো বেশ সুন্দর, গাছের ছাওয়া এলে ভাই শরীর মন সব ঠান্ডা হয়ে যাচ্ছে। বলছি কিছু বললেন আপনি? আচ্ছা আচ্ছা, জল খাবো একটু পরে। তো এ দেখো আমরা কোথা থেকে কোথায় এলাম একবার দেখো। এইটা হলো তোমার এক্সপ্রেসওয়েটা, যেটা হচ্ছে কল্যাণ এক্সপ্রেসওয়ে এত দূর। এখানে এসে আবার এই যে NH-12 সাথে আগে যেয়ে মিশবে, তারপরে NH-12 ধরে সোজা পৌঁছে যাবো আমরা। তারপর এখানে যেয়ে বাঁকবো। এখন অনেকটা রাস্তা বাকি, অনেকটা রুট যেতে হবে, একটু রেস্ট নিয়ে নিই। এই ব্যাগটা আমাকে খুব ডিস্টার্ব করে যায়, শুধু একদিকে হেলে যাচ্ছে আর টানছে। আচ্ছা, আমরা নদিয়া ঢুকে গেছি। নদিয়া, তো নদিয়ার এটা কোন জায়গা? জুগলি এরকম কিছু একটা পড়লাম মনে হচ্ছে। আর একটা দোকানে দেখি বড় জুগলি কিছু একটা এরকমই নাম। এই রাস্তাটা একটুখানি খারাপ প্যাচ, এইটুকু তো সহ্য করে না ভাই মোটু। তখন অনেক ভালো রাস্তায় গিয়ে চালিয়েছি। ন্যাশনাল হাইওয়ে 12, কৃষ্ণনগর এখান থেকে 58 কিলোমিটার। কৃষ্ণনগর, গোপাল ভাঁড়। কারা কারা গোপাল ভাঁড় দেখো বলো, বিশেষ করে খেতে বসে। আমরা তো দেখি, বিশেষ করে কলকাতায় থাকলে দেখি, বাড়িতে থাকাকালীন খুব একটা দেখা হয়ে ওঠেনি। হাইওয়েতে কুকুর, এটা থেকে মোটামুটি আমি লেন চেঞ্জ করে এই লেনে চলে আসি। কিপ ডিস্টেন্স। আমার হেলমেটে আজকে কতগুলো পোকা একদম ফটফট করে লেগেছে, মানে তুমি ভাবো যদি হেলমেট আমার না থাকতো তাহলে কিন্তু আমার চোখে লাগতো গেলো। গাড়িটার কিছু ধাক্কা অ্যাক্সিডেন্ট, সামনেটা কিছু নেই ভাই, গাড়িটার কিসে মেরেছে কি জানি। গাড়িটা খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট করেছে। আবার একটা পোকা লাগলো, শুনতে পাবে তোমরা হয়তো পোকার শব্দগুলো। ও ইন্ডিয়ানের ফ্ল্যাগটা লাগছে দেখো, পুরো দারুণভাবে উঠছে। লাভলি। আরে ভাই ভাই, ইন্ডিকেটার কই ভাই তোর? দেখো এদিক ওদিক লেন চেঞ্জ করছে, ইন্ডিকেটারে কোনো বালাই নেই। এই মুখে যাওয়া যায়? হ্যাঁ যে না না, আমি আগে যে ডান দিকে বাঁকবো আর কি, বাঁ দিকে। তো এই হ্যাঁ হ্যাঁ ওই দিকে বনগা রাস্তায় না, এই দিকটাই যাওয়া যাবে তো? থ্যাংক ইউ দাদা। এখানটা আমাকে আগেই ব্রিজ থেকে নেমে যেতে হতো, ওই সামনেটাতেই। এখানটা একটু ভুল জায়গায় নেমে পড়লাম, তাই আমাকে একটু ব্যাকে আসতে হলো। তো আমি বুঝতে পারছিলাম ওটা এদিকে আসা যায় না। আচ্ছা, এটাই তবে চাকদার মোড়, যেটা পেরিয়ে এলাম আর কি। এ দেখো বরফের গাড়ি। বরফ জানো এটা কীরকম খেতে হয়? বরফগুলো জল, নুন আর লেবু দিয়ে পরে থাকে, এরপরে ওটা একটা কাপে দিয়ে দেয়, তারপরে পাইপ ঢুকিয়ে দেয়, ব্যাস শুষে খাও ভাই। ছোটোবেলায় স্কুলে এত খেয়েছি, মানে এগুলো সব এক একটা নস্টালজিয়া হয়ে আছে, দেখলেই স্কুল লাইফের কথা মনে পড়ে যায়। কি কোন জায়গা এটা? বিষ্ণুপুর? যা, এখানেও বিষ্ণুপুর আছে? পূর্ব বিষ্ণুপুর। 84 কিলোমিটার আমরা রান করে ফেলেছি আমাদের গাড়ি, আর মোটামুটি 27 কিলোমিটার বাকি। বিভূতিভূষণ অভয়ারণ্য দেখতেই হবে ভাই। শুনেছি ওখানে নাকি হরিণও দেখা যায়। আমি ভাবছি একদম লাঞ্চ করে যাব। আর ওখানে একটা নীলকুঠি সাহেবের বাড়ি আছে, কি বলে গোলাকাটা নীলকুঠি সাহেব না কি সব বলে, যে ওখানে নীলগড় ছিল একজন, তার উপদ্রবের জন্য ওখানের মানুষরা তার গোলা কেটে নিয়েছিল, এরকম কিছু ব্যাপার আছে। হরার স্টোরি। ভাইজারটা খুলি, আমরা ন্যাচারাল প্লেসে চলে এসেছি। ভাইজার ঢাকা দিয়ে এরকম ন্যাচারাল প্লেস উপভোগ করা যায় না। আহা, কি সুন্দর কোকিলের ডাক। হ্যাঁ, শুনতে পেলে কি তোমরা? পুরো একদম হাইওয়ে এসে এতক্ষণ এগুলো দেখতে খুব ভালো লাগছে। মনে হচ্ছে একদম পুরো আমাদের গ্রামে চলে এসেছি, বাঁকুড়ার কোনো একটা গ্রামে।
দেখো এই জায়গাটা কত সুন্দর দেখতে লাগছে, যে মনে হচ্ছে শুয়ে দিই ওখানে, এক ঘুম দিয়ে দিই। এখানে একটা কিউট সব পেট্রোল পাম্প, তেল আছে আমার কাছে এবং গাড়ি আমাকে ভালোই মাইলেজ দিয়েছে যতদূর মনে হচ্ছে, কারণ এখন একটা কাটাও কমেনি। রেলগেট বাজার, যা সত্যিকারের সামনে রেলগেট পড়ে। বাহ, সো কুইক। ট্রেন পেরোলো আর গেট উঠে গেল, ভীষণ কুইক। এত রোদ গরমে না একটু সবুজ দেখলেই চোখগুলো কেমন জুড়িয়ে যায়, দেখবে মনে হয় চোখের একটু শান্তি হলো। আর এই দেখো পুরো রাস্তায় প্রজাপতি উড়ে যাচ্ছে, এদিক ওদিক বেশ সুন্দর লাগছে। সত্যি মনে হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কোনো একটা গল্পের মধ্যেই চলে এসেছি আমরা। শুধু সবুজ আর সবুজ। জানি না গুগল ম্যাপ আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, কিন্তু যেখানেই নিয়ে যাক জায়গাটা কিন্তু বেশ সুন্দর। দাদা, এখানে আশেপাশে কত হোটেল রয়েছে? হোটেল আছে এখানে আশেপাশে কত? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। প্রায় 11:30 বেজে গেছে, তো আমি এখানে এই সুবল লক্ষ্মী হোটেল বলে যে হোটেল, এখানে খাবো, খেয়ে দিয়ে একবারই যাবো, কারণ অড টাইম হয়ে যাবে নাহলে। বললো, আমি জিজ্ঞেস করলাম ভাত 10 মিনিট লেট হবে। চলো খাওয়া দাওয়া করে নিলাম এখানে, এবার একটু রিল্যাক্সে ঘোরা যাবে। তো এখানে ফিশ থালি খেলাম, ফিশ থালির দাম পড়লো 75। খাবার এভারেজ বলবো, খারাপও নয়, বিরাট কিছু ভালো তাও নয়। বাই। পিছনে দাদা এমনভাবে রডগুলো টেনে টেনে নিয়ে যাচ্ছে, পুরো সাপের মতো রডগুলো এমনি এমনি করে করে যাচ্ছে। কি কত পার্কিং, কত পার্কিং কত? আগে এটা এন্ট্রি ফি ছিল 100 টাকা, এখন সেটা ফ্রি। ঢুকছি আমরা ভিতরে। কত রকম পাখির ডাক শুনতে পাচ্ছ তোমরা? কিচ্ছু খুচরো নেই না, মানে টাকা আছে, খুচরো নেই। আমি আসার সময় যদি এই দোকানে কিছু কিনি আপনাকে এসে দিয়ে যাব। এখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্ট্যাচু করা আছে, এই স্ট্যাচু, আর এখানে ম্যাপ রয়েছে। তোমাদের কিছুটা বোটানিক্যাল গার্ডেনের মতো ফিল পাবে এখানে। যারা যারা পড়তে চায় এটা পড়ে নিয়ে পজ করে। আমি বিশেষ করে ওই জন্য শু পরে এলাম, যে এই জঙ্গল আর আছে তো শুগুলো পরে নিলাম। বলা যায় না তো, সাপ খোপের উপদ্রব থাকতেও পারে। আর পাশ দিয়ে খুব সম্ভবত, যেটা এখান থেকে হয়তো ক্যামেরায় দেখা যাচ্ছে না, মোটামুটি আর একটু কাছে গেলেই দেখা যাবে। এটা মনে হচ্ছে ইচ্ছামতি নদী, মোটামুটি নীলকুঠি বলেই। ভূতের বাড়ি, মাথা কাটা নীল, সবই মিথ্যা, তুমি সত্য ইয়ে করবা। ওটা এমনি ওদের বাড়ি, ওটা থাকার বাড়ি, মঙ্গল কুমার আশের থাকার বাড়ি। ওদের আসল বাড়ি ছিল গোবরডাঙ্গায়, এখানে এসেছিল। এই নিয়ে গোপ্রোটা আমার দুবার বন্ধ হয়ে গেল অতিরিক্ত হিটের কারণে। দুজন মানে রাস্তায় পেরিয়েছিল, দুজন মানুষের সঙ্গে দেখা হলো, তারা ইতিহাস নিয়ে চর্চা করে, তাদের সঙ্গে ডিসকাস হচ্ছিলো যেখানে হরিণ আছে এইসব নিয়ে কথা হচ্ছিলো। সেই কথা হতে হতে হরিণ, ওই দূরে হরিণ দেখতে পেয়েছি। তো গোপ্রোতে তো জুম করে দেখা যাবে না, ফোন ক্যামেরায় জুম করতে হবে। ওই দেখো হরিণ, একদম ভালো বোঝা যাচ্ছে না, কারণ হচ্ছে আমি পুরো জুম করেছি 10x। আমার দিকে তাকাচ্ছে হরিণটা, দেখতে পেলে হরিণ ভাই, হরিণ দেখে নিলাম। হরিণ বললো 150 খানা হরিণ আছে নাকি এখানে। যাই হোক, তো ওই যে দুজন মানুষের সঙ্গে দেখা হয়েছিল, তারা রিসার্চ করে যেটা পেয়েছে, এখানে যেটা বলে নীলকুঠি সাহেবের বাড়ি, সেটা আসলে নাকি নীলকুঠি মানে নীল সাহেব বা কারুর বাড়ি নয়, ওটা হচ্ছে মঙ্গল কিছু একটা নাম বললো। আমি রেকর্ডিংটা শুনে তোমাদেরকে এই জায়গাটা ভয়েস ওভার করে দেবো যে কাদের বাড়ি বললো এবং কি। এরপরে জানি না কোনটা সঠিক, ইনফরমেশনটা পেলাম, শেয়ার করে দিলাম তোমার সাথে। দ্যাটস ইট। আমি এখন পুরো চুপ ছিলাম, শুধু এই জায়গার নীরবতা, আর নীরবতাটার সাথে যে পাখির ডাক, সেটা শুনতে বেশ ভালো লাগছিল। তার সঙ্গে যে হেঁটে যাচ্ছি একটা
বাঁশ পাতাগুলোর উপর একটা মচমচ শব্দ। এই জায়গাটা কি ঠান্ডা, আমার ঘুম পাচ্ছে ভীষণ। ঘুম পাচ্ছে মানে মনে হচ্ছে চোখগুলো পুরো টানছে, এত সুন্দর আরামদায়ক জায়গাতে। একটু মনে হচ্ছে শুয়ে এখানে ঘুমিয়ে নি। ওইদিকে ঘাট রয়েছে, ওখানে খুব সম্ভবত ভাঙা বাড়ি আছে। 20 টাকা করে আপডাউন 20 টাকা। আপ ডাউন একজনের 20 টাকা। ওটাই তো বলছি। বলছি পড়ে গেলে একটু বাঁচাবে। হ্যাঁ না পড়বে না। ওই প্যাডেল বোর্ডগুলো আধা ঘন্টা ঘুরলে 50 টাকা। আচ্ছা, আমার সব থেকে এখন অবধি যেটা সব থেকে ভালো লাগলো, এই নদীটা নৌকোতে যেভাবে পেরোলাম, দারুণ লাগলো, দারুণ। মানে ওরা বলছে যে এমনি দুজন থাকলে 150 টাকা নাই, এই নদীটা একটু ঘুরিয়ে আনবে, একজন থাকলে 100 টাকা। আমি একটু এই ভাঙা বাড়িটা দেখে এসে পরে একটু ভাবনা চিন্তা করি যে নদীটাতে ঘুরবো কিনা 100 টাকা দিয়ে, তার মতো এসে একটু ঘুরবো, বেরিয়ে যাব। প্রচণ্ড রোদ। এটা সেই ভাঙা বাড়ি যেটার কথা হচ্ছিল এতক্ষণ ধরে। খুব সম্ভবত প্রি ওয়েডিং শ্যুট হচ্ছে মনে হচ্ছে এখানে। এটা এই বাড়িটা থেকে একদম সেই পুরনো বাড়ির যেটা গন্ধ সেটা কিন্তু পাওয়া যাচ্ছে। এই দেখো, মানে রিস্কি। আমি যাচ্ছি, ইটস টোটালি রিস্কি। ভেঙে পড়ে গেলে একদম না। আর এদিকে যাওয়া উচিত নয়, রিস্কি। এটা পুরো রিস্কি। এদিকটাই ওঠাটা ঠিক নয়, কারণ বলা যায় না, পুরনো বাড়ি তো কখন কি ভেঙে পড়ে যাবে বিশ্বাস নেই। এখানে যতক্ষণ রয়েছি ততক্ষণে কিন্তু খুব ভয় লাগে। তারপরে এই দুদিন আগেই আমি একদিন হলো মায়ানমারের কি ভয়াবহ ভূমিকম্প ভাই, মানে মানুষগুলোর জন্য এত খারাপ লাগছে, এত মানুষ মারা গেছে। তো এই যে বাড়ি ধসে যাওয়ার ঘটনাগুলো দেখেছি না, রীতিমতো সেগুলো মনে পড়ছে। এটা মনে হয় আগেকার ডাকঘর ছিল, দেখো ডাক। চলো এই ভাঙা বাড়িকে টাটা বলে আমি একটু যাই এখন নদীর পাড়ে সময় কাটাতে। এখানে দুটো প্রি ওয়েডিংয়ের টিম ঢুকে পড়েছে এবং খুব জোর কদমে প্রি ওয়েডিং শ্যুট চলছে এই ভাঙা বাড়িতে। দেখতে বেশ ভালো। তবে সন্ধ্যাবেলা আসার আগে দুবার ভাববে, লোকে বলছে ভূত আছে নাকি এখানে। ভূতের আড্ডা এখানে হয়। মিনিট 15-20 নদীর পাড়টাতে একটু বসে সময় কাটায়, এটার মজাটা আলাদা। কি মনোরম পরিবেশ, এক পাকে নৌকায় ঘুরেই যায় বুঝলে। না ঘুরলে মানে সে মনটা আফসোস থাকবে, মানে মনে একটা আফসোস থেকে যাবে আর কি, যে এত দূর এলাম আর নৌকায় ঘুরলাম না। কতক্ষণ ঘোরাবে বললে? আধা ঘন্টা মতো ঘুরে আনবো, আধা ঘন্টা 35 মিনিট আপনার। আচ্ছা, আর যদি বলেন ঘুরে নেমে যাবো, দেখেন ওই যে গাছটা আছে, ওই গাছটার পাশে রাস্তা আছে, আপনার কিন্তু 5 থেকে 7 মিনিট লাগবে মেন গেটে যেতে। 10 টাকা আপনার জন্য 10 টাকা। 10 টাকাটা আমার কাজেও লাগবে। আসার সময় একজন বুড়ি মানুষকে দেখেছি, তাকে খুচরোর জন্য টাকা দিতে পারেনি, যার সময় দিয়ে দেবো। এমনি নৌকোতে কোনো ভয় নেই তো, আমি কিন্তু সাঁতারটা তো জানি না, হালকা জানি, ভালো জানি না। আর কোনো ব্যাপার না, আপনি ভিতরটায় পা দিয়ে ওঠেন। মানে একটা লজ্জার বিষয় যে গ্রামের ছেলে হয়ে সাঁতার জানি না। ওটা আপনার ডুবে যাচ্ছে তো, ওটা না পাটা লাভি, ওই নৌকাতে পাটা নেন, ব্যাস এবার বসে। জায়গাটা কিন্তু খুব মনোরম। কিন্তু আপনি এই জানুয়ারি মাসেটা চাষি হেভি লাগবে, আরো ভালো লাগতো আপনার এইখানে পিকনিকের জন্য, মাইকের আওয়াজের জন্য। এখানটা এটা পুরো এখান তো কোনো মেলা সারাদিনের জন্য, আর নৌকাটা কোনো কিন্তু মাইকের আওয়াজ ভালো লাগবে না এখানে, ভালো লাগবে না। এই যে এই পাখি টাকির আওয়াজ, এটার একটা আলাদা মজা। আপনি জানুয়ারি মাসে গত বছর আসবেন, সামনের বছর আসবেন, হ্যাঁ ঠিক আছে? আপনি একদিন আসলে বলবেন যে প্রতি বছর এরম টাইম আসবেন।
আমি একটু শুয়ে পড়েছি নৌকায়, আর এরকম লাগছে কিছুটা, পাখির ডাক, দু সাইডে এরকম গাছ। দাদা যে আমাদেরকে নৌকায় করে চালিয়ে নিয়ে আসছে, সে বললো আর কি যে ওই যেখানে আমরা ওই পারে গিয়েছিলাম না, ওই জায়গাটার থেকে আমরা একটুখানি নৌকায় করে আগে চলে যাচ্ছি, মানে ওই বাকি রাস্তাটা হেঁটে হেঁটে মানে হেঁটে হেঁটে যেতে হবে না আর কি, মানে অভয়ারণ্যের যে সাইডের রাস্তাটা, এটা মোটামুটি মিনিট 10 লাগতো, 10-15, সেটা আমরা নৌকোয় করে যাচ্ছি। তারপর ওই পাড়ে উঠবো, ওখান থেকে 6 মিনিট পরে আমরা মেন গেটে পৌঁছে যাবো। এটা আগে 100 টাকা করে ফি ছিল না? এই তো এবারই ছিল আপনার ওই 23 রান্নার কিন্তু এটা বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে, এখন পুরো ফ্রি সবাইকার জন্য। 100 টাকাটা একটু বেশি আমার মনে হয়। ধরুন আপনি ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছেন, 5 জন মিলে আসছেন, তাহলে 500 টাকা। 500 টাকা ওখানে আপনার যাচ্ছে। আপনাদের বাড়ি কোথায় এখানে? এখানে আমাদের বাড়ি এই তো এই ঘাটটা, যেখানে এই গাছগুলো শেষ হয়ে গেল, ওই বড় গাছগুলো, হ্যাঁ, আর এই পাশে এই ডান করে শুধু পাখির শব্দ, আর আপনি এই যে এইটা বাইচেন দাঁড়টা, তার শব্দ আসছে, আর কোনো শব্দ নেই। আমি তো ভাবলাম এখানে হোটেল টোটেল পাবো কিনা, দিয়ে ওই মোড়ে খেয়ে এলাম অনেকটা দূরে। আপনি এখানেও পাবেন, এখানে দাম বেশি। তা আপনার ওখানে খেতে গেলে 300 টাকা খরচা হয়ে যাবে এখানে। 300 টাকা। আমি খেয়ে এলাম, মাছ ভাত খেয়ে এলাম 75 টাকায় ওখান থেকে। বাইরে কিন্তু এরা চার্জ বেশি নেবে, রিসর্ট তো সেটা বেশি। আমরা এগুলোর মাঝ মাঝ হয়ে যাচ্ছি পুরো। শব্দটা শুনতে পাচ্ছ? নৌকায় ঘষা খাচ্ছে পুরো। গাছের গায়ে এগুলো কি হয়েছে আমি তখনও দেখলাম একবার রাস্তায় আস্তে আস্তে, এগুলো একরকম ওই আগাছা হয় না, মানে ওরা গাছের উপরেই জন্মে এরকম করে, গাছের থেকেই বেঁচে আছে আর কি। তাও তো রোদ্দুরটা পড়ে যায়, বিকালে আসলে এখানে ছামা পড়ে যায় পুরো। কোথায় ধরবো আমি? এখানে ধরে থাকলে আপনার হবে? হ্যাঁ, সবে আসছে। এটা কিভাবে এমনি করে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ভাই। আচ্ছা, এটা তো ওই দিক চলে যাচ্ছে, আমি বাঁকা সে ঘুরে যাবে, এইদিকে ফেলতে হবে। আচ্ছা, হ্যাঁ, এই হাতে জোরে দূরে দূরে ফেলেন, ফেলেন, অসুবিধা নেই, জোরে একটু ভিতরে দেন মোটে। হ্যাঁ দেন। আচ্ছা, ভিডিও হচ্ছে তো? হ্যাঁ ভিডিও হচ্ছে। ঠিক আছে, এবার এই সাইডে ফেলেন। আচ্ছা, ঘুরে গেছে। না, তাহলে ঘুরে যাবে না। তাহলে আপনাদেরকেও এরকম কন্টিনিউ একবার এইদিকে একবার ওইদিকে করতে হচ্ছে। নৌকাটা ঘুরে গেলে আমরা এইভাবে ফেলি না। আর সোজা কখন যাবে, নাকি ওই এদিকে একবার ওইদিকে একবার করেই সোজা যাবে? হ্যাঁ, ওইভাবে সোজা যাবে, নৌকাটা চলবে, এদিকে হাতে দিয়ে দেবো। আচ্ছা, চলবে। অসাধারণ এক্সপিরিয়েন্স, মানে সত্যি, মানে এত কিছু ঘুরলাম, তার মধ্যে এই এক্সপিরিয়েন্সটা ছিল বেস্ট। একবার এরকম এসে নৌকায় চড়ে যাও, মানে এখন রোদ আছে তবুও আমার এত বেশি ভালো লাগছে। তোমরা ভাবো যদি রোদ না থাকে, বিকেলবেলায় যখন ওই সূর্যটা ডুববে অস্ত যাবে, কি লেভেলে সুন্দর লাগবে, অসাধারণ। চলো, আমাদের নৌকা এখানেই শেষ হয়ে গেলো। আর দাদা সত্যি কথা খুব ভালোভাবে গাইড করলো এবং আমাকে নৌকাটা চালাতে পর্যন্ত দিয়েছে। দাদা, তোমার নাম কি বলো তো? জগন্নাথ হালদার। জগন্নাথ হালদার। পরের বার এসে আবার আপনার নৌকাতেই চড়বো কিন্তু। নৌকা থেকে নেমে যাই, নৌকাটা আবার একটু লড়বে নামতে গেলে। ওইটা ব্যালেন্স ঘুরিয়ে দেখেন, আপনার একটু নিচু জায়গা দেখতে পারেন, ট্যাকে উঠে দেখতে পারেন, ইয়েটা দেখতে পারবেন। ঠিক আছে, এই দিক দিয়ে সোজা চলে যাবো? হ্যাঁ, একদম তার কাটা ধরে বাঁদিকে বাঁ দিকে যাবো। ঠিক আছে, টাটা। আবার হরিণ দেখতে পেয়েছি আমরা, একদম কাছে এটা। কত কাছ থেকে দেখতে পাচ্ছি, দেখো দেখো, হেঁটে হেঁটে যাচ্ছে। কত কাছে, কত বড় বড় শিং এর, অনেক বড় বড় দুটো শিং। তার পিছনে আরেকটা রয়েছে, দেখো, আর এখানে অনেকগুলো হরিণ। একটা দিদা এখানে টাকা চাইছিল, আমি দিতে পারিনি, কারণ তখন আমার কাছে সব 100 টাকার নোট। এখন আমি খুচরা করিয়েছি, আমি বলে এসেছিলাম যে আমি খুচরা করাবো এসে পরে, তারপরে দেবো। এবারে উনি আছে না নেই সেটাই এখন বড় ব্যাপার। আমি পকেটে রেখেছি 10 টাকা দুটো কয়েন, দেখবে এই দেখো। কারোকে দেবো বলে তো না দিতে পারলে খুব খারাপ লাগবে আর কি।
কই ওনাকে আর দেখতে পাচ্ছি না তো, এখানেই বসেছিলেন। দাদা এখানে একজন বয়স্ক করে মহিলা বসেছিলেন, উনি কোথায়? হ্যাঁ, বেরিয়ে গেছে। এখানে আমার গাড়ি রাখা আছে। তো চলো ব্লগটা এখানে শেষ করে দিই, এবার বাড়ির জন্য বেরিয়ে যাব। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।